অতএব ব্রেটেন উডসে 1944 সালে ইউনাইটেড স্টেটস আনুষ্ঠানিকভাবে ব্রিটেনের সিংহাসন দখল করে। এরপর 1971 এসে ডলার স্ট্যান্ডার্ড শুরু হয়, কারণ ইউনাইটেড স্টেটস ক্ষমতা পাওয়ার পর ইচ্ছে মতো ডলার প্রিন্ট করতে থাকে। ব্রেটেন উডস সিস্টেমে সেখানে কোনো রিজার্ভ রেশিও প্রতিষ্ঠিত ছিল না। সেখানে স্পষ্ট করে বলা ছিল না যে কতটুকু স্বর্ণের বিপরীতে কী পরিমাণ ডলার ছাপানো যাবে। ফলে ডলার ছাপানোর ছাপাখানা ছিল লাগাম ছাড়া। ডলার ছাপানোর এই লাগামহীন ক্ষমতা পাওয়ার পর ইউনাইটেড স্টেটস ডেফিসিট স্পেন্ডিং শুরু করে, অর্থাৎ আয়ের চেয়ে ব্যয়ের পরিমাণ বাড়িয়ে দেয়া। এই ব্যয়ের প্রধান খাত ছিল যুদ্ধের মাধ্যমে নিজেদেরকে বিশ্বের একমাত্র মোড়ল রাষ্ট্রে পরিণত করা, যেমন কোরিয়া যুদ্ধ, ভিয়েতনাম যুদ্ধ সহ অন্যান্য যুদ্ধ। ইউনাইটেড স্টেটস এভাবেই কারেন্সি সাপ্লাইকে এক্সপেন্ড করতেই থাকে, সার্কুলেশনে কাগজের ডলার অ্যাড করতেই থাকে এবং সারা পৃথিবীতে সেই মূল্যহীন ডলার এক্সপোর্ট করতেই থাকে। অতঃপর 1960 সালে চার্লস ডি গল, যিনি তৎকালীন ফ্রান্সের প্রেসিডেন্ট ছিলেন, তিনি বুঝতে পারেন যে ইউনাইটেড স্টেটস পাকা মাঠে গোল দিচ্ছে এবং দিনের আলোতে নির্লজ্জভাবে জালিয়াতি করছে। অর্থাৎ এই ডলারগুলো শুধুই কাগজ। আমেরিকার কাছে ডলার সমমূল্যের গোল্ড নেই, যা ডলারকে কনফিডেন্স দিচ্ছে। তিনি ন্যাশনাল অ্যাসেম্বলিতে বলেন, অনেক দেশ এখন এটাকেই নীতি হিসেবে গ্রহণ করে নিয়েছে যে ডলার স্বর্ণের মতোই মান রাখে। আমেরিকা তাদের স্বার্থ রক্ষায় তাদের ব্যালেন্স অফ পেমেন্টসের ব্যবধানকে নিষ্পত্তির জন্য তারা ফেডারেল রিজার্ভকে ব্যবহার করে ডলার ঋণ হিসেবে গ্রহণ করছে বিনামূল্যে, অন্য দেশগুলোর ক্ষতি করে। কারণ তাদের ঋণ তারা ডলার দিয়ে পরিশোধ করছে, অথবা ঋণের একটি অংশ যা তারা নিজেদের ইচ্ছে মতো প্রিন্ট করছে। আমরা এমন মনিটারি বেজ চাই যেখানে কোনো বিশেষ একটি দেশের চিহ্ন থাকবে না। তিনি আরও বলেন, প্রশ্ন হচ্ছে কোন বেজ? তিনি নিজেই উত্তরে বলেন, আমরা আর অন্য কোনো বেজ বা স্ট্যান্ডার্ড ক্রাইটেরিয়া দেখছি না স্বর্ণ ছাড়া। Le fait que beaucoup d'États acceptent par principe des dollars au même titre que de l'or pour les règlements des différences qui existent à leur profit dans la balance des paiements américaine, ce fait entraîne les Américains à s'endetter et à s'endetter gratuitement vis-à-vis de l'étranger, car ce qu'ils lui doivent, ils le lui payent, tout au moins en partie, avec des dollars qu'il ne tient qu'à eux d'émettre. Étant donné les conséquences que pourrait avoir une crise qui surviendrait dans un pareil domaine, nous pensons qu'il faut prendre à temps les moyens de l'éviter. Nous estimons nécessaire que les échanges internationaux soient établis, comme c'était le cas avant les grands malheurs du monde, sur une base monétaire indiscutable et qui ne porte la marque d'aucun pays en particulier. Quelle base? En vérité, on ne voit pas qu'il puisse y avoir réellement de critères, d'étalons autres que l'or. এরপর ফ্রান্স আমেরিকাকে ডলার ফেরত দিয়ে গোল্ডের জন্য দাবি করে। তাদের দেখাদেখি ব্রিটেন, জার্মান ও অন্যান্য কিছু দেশও গোল্ড চাইতে থাকে। সে সময় ইউনাইটেড স্টেটস তার মোট গোল্ড রিজার্ভের প্রায় 50% হারায়, অর্থাৎ 1959 থেকে 1971 পর্যন্ত। এখন ইউনাইটেড স্টেটস বুঝতে পেরেছে যে তাদের খেলা প্রায় শেষের দিকে। অতঃপর নিজেদের চুরি ঢাকতে প্রেসিডেন্ট নিক্সন বাধ্য হয়
গোল্ড স্ট্যান্ডার্ড বা স্বর্ণমান বাতিল ঘোষণা করতে। অন্যথায় ইউনাইটেড স্টেটসের কাছে শুধু কাগজের ডলারই পড়ে থাকবে। অতঃপর 1971-এর 15ই আগস্ট সেই কুখ্যাত ঘোষণা আসে, যেখানে প্রেসিডেন্ট নিক্সন বলেন, আমি সেক্রেটারি জন কানালিকে নির্দেশ দিয়েছি যাতে করে তিনি স্বল্পকালীনভাবে ডলার থেকে গোল্ড রূপান্তর প্রক্রিয়া বন্ধ রাখেন, যাতে করে মনিটারি স্ট্যাবিলিটি এবং ইউনাইটেড স্টেটসের স্বার্থ রক্ষা হয়। আমরা খুব শীঘ্রই প্রয়োজনীয় ব্যবস্থা এবং সংশোধন নিয়ে আসব, যাতে করে দ্রুত নতুন ইন্টারন্যাশনাল মনিটারি সিস্টেম তৈরি করা যায়। The strength of a nation's currency is based on the strength of that nation's economy. And the American economy is by far the strongest in the world. Accordingly, I have directed the Secretary of the Treasury to take the action necessary to defend the dollar against the speculators. I have directed Secretary Connally to suspend temporarily the convertibility of the dollar into gold or other reserve assets, except in amounts and conditions determined to be in the interest of monetary stability and in the best interest of the United States. তার সেই ঘোষণাকৃত স্বল্পকালীন সময় বোধহয় এখনও শেষ হয়নি। অর্থাৎ আমরা চুরি করেছি, তবে আমাদের বিচার করা যাবে না। আমরা চোর, তবে আমাদের চোর বলা যাবে না। আমরা কথা দিয়েছি, তবে আমরা তা পালন করতে বাধ্য নই। অতএব এখন থেকে আর কোনো কারেন্সি দিয়ে গোল্ড ক্লেম করা যাবে না, ডলার দিয়েও না। এবং সেই দিন থেকে ডলার সহ পৃথিবীর সকল কারেন্সি ফিয়াট কারেন্সি হয়ে যায়, অর্থাৎ এমন কারেন্সি যার পেছনে শুধুই বাতাস। পুরো বিষয়টি যেন একটি তাসের ঘরের মতো, যে কোনো সময় তা ভেঙে পড়তে পারে। যখন কারেন্সির পেছনে স্বর্ণ ছিল, তখন আপনার কারেন্সির একটি সিকিউরিটি ছিল, কিন্তু এখন স্বর্ণ মোটেও নেই যা আপনাকে নিরাপত্তা দিবে এই কাগজের অর্থের বিপরীতে। অতএব ইউনাইটেড স্টেটস 1970 থেকে 1973 পর্যন্ত সেই জাদুর ছড়ি খুঁজছিল, যা এই তাসের ঘরকে আরও অনেক দিন টিকিয়ে রাখবে। অবশেষে তারা সেই জাদুর ছড়ি পেয়েও গেল। তবে এজন্য আমাদের আরেকটু ইতিহাস জানতেই হবে। সময় অক্টোবরের 1973 সাল। 1967 6 দিনের যুদ্ধে হারার পর ইসরায়েল কর্তৃক দখলকৃত অঞ্চল পুনর্দখলের জন্য মিশর এবং সিরিয়া ইসরায়েলি বাহিনীর উপর 1973 সালে দুই দিক হতে হামলা চালায়। যুদ্ধের পূর্বেই সৌদি আরবের কিং ফাইসাল ঘোষণা দিয়েছিলেন যে যদি সেই যুদ্ধে ইসরায়েলের গোলাম ইউনাইটেড স্টেটস ইসরায়েলকে সহায়তা করে, তবে তারা সকলে, অর্থাৎ তৎকালীন ওপেক সদস্য দেশ সৌদি আরব, কুয়েত এবং লিবিয়া অয়েল এমবার্গো অর্থাৎ তেল নিষেধাজ্ঞা জারি করবেন। সেই শর্ত ভঙ্গ করার কারণে কিং ফাইসাল ঠিকই অয়েল বয়কটের ডাক দেন। এই অয়েল এমবার্গোর টার্গেট ছিল ইউনাইটেড স্টেটস, ইউনাইটেড কিংডম, নেদারল্যান্ড, জাপান, পর্তুগাল, সাউথ আফ্রিকা সহ অন্য কিছু দেশ। এই বয়কটের ফলে তেলের বাজারে আগুন লেগে যায়। এক লাফে তেলের দাম 400% বেড়ে যায়। যেখানে পার ব্যারেল অয়েল $3 ছিল, তা বেড়ে $12 গিয়ে পৌঁছে। সেই সময়টাকে বলা হয় অয়েল ক্রাইসিস বা অয়েল শক। আপনার কি মনে হয় আমেরিকা জানতো না যে এমনটা হবে? ঠিকই জানতো। ওই যে বললাম, জাদুর ছড়ির খোঁজ করছে তারা। আরবরাও অবাক এই দাম বৃদ্ধিতে। আর এই সময়টার জন্যই বোধহয় ইউনাইটেড স্টেটস অপেক্ষা করছিল। অতঃপর হেনরি কিসিঞ্জারকে সৌদি আরবে পাঠানো হয়। সেখানে পৌঁছে এমন একটি চুক্তি হেনরি কিসিঞ্জার করতে সক্ষম হয় যা পৃথিবীর ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ একটি চুক্তি। আর এটাই সেই জাদুর ছড়ি। সেই চুক্তির কারণেই তেলের মহাসমুদ্র বিশাল স্বর্ণের পাহাড়ে পরিণত হয়েছে। স্বর্ণের পাহাড়, জি স্বর্ণের পাহাড়। এখন আর প্রকৃত স্বর্ণের প্রয়োজন নেই। জানেন কি করেছে কিসিঞ্জার? কিং ফাইসাল তার সাথে একমত হয় যে সৌদি আরব এখন থেকে শুধুমাত্র ডলার এবং ডলারেই তেল বিক্রি করবে। সোনা, চাঁদি, হীরা, মানিক নিয়ে গেলেও আর কাজ হবে না, শুধুমাত্র US ডলার।
আর তখনই জন্ম নেয় পেট্রোডলার সিস্টেম, এমন এক স্বর্ণের পাহাড় যা এখনও টিকে আছে। যদিও এই চুক্তিটি এখনও গোপন আছে, তবুও আমরা যা বুঝতে পারি তা হলো আমেরিকা এই চুক্তির বিনিময়ে অফার করেছে সীমাহীন ডলার, প্রফিট এবং সাউদি রাজ পরিবারের নিরাপত্তা এবং তাদের ক্ষমতার নিশ্চয়তা। এভাবেই ডুবতে থাকা ডলার আবার জেগে ওঠে, ডলারের চাহিদা আবার বেড়ে যায়। যেহেতু সবার তেল প্রয়োজন, তাই এখন ডলারও প্রয়োজন। এক পর্যায়ে ওপেকের সদস্য দেশগুলো একে একে ডলারেই তেল বিক্রির সিদ্ধান্ত নেয়। পরবর্তীতে পেট্রোডলার নামে এক ভয়ঙ্কর জন্তু জন্ম নেয়, যার কারণে শুধু কাগজের ডলার আজ এত মূল্যবান। ইউনাইটেড স্টেটস আবার ছাপাখানাতে ব্যস্ত হয়ে পড়ে সবার ডলারের চাহিদা পূরণ করতে। সকল দেশের অর্থনীতি তেল নির্ভর, অতএব সকল দেশের অর্থনীতি ডলার নির্ভর। আর আমেরিকা তো বসেই আছে কাগজের ডলার ঋণ দেওয়ার জন্য, ওয়ার্ল্ড ব্যাংকের মাধ্যমে, IMF এর মাধ্যমে, তাও আবার সুদে। এর চেয়ে ভালো ধান্দা আর কি হবে? ইউনাইটেড স্টেটস আজ বিশ্ব মোড়ল এই পেট্রো ডলারের তেলেসমাতির কারণেই। 2020 সালে যাদের শুধুমাত্র মিলিটারি বাজেটই ছিল $721 বিলিয়ন, না হলে বিশ্ব মোড়ল টিকে থাকবে কিভাবে? এবং তাদের বর্তমান জাতীয় ঋণের পরিমাণ $21 ট্রিলিয়ন। তবে এই বিশাল বেলুন একদিন ব্লাস্ট হবেই।